উপস্থিত হয়েছি চল উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে। এন্ডিং 1। কানাডার উদ্দেশ্যে ফ্লাইট, তা ছাড়তে এখনও 1 ঘন্টা বাকি। লাবিব এয়ারপোর্টে কেবল ঢুকলো। পুরোপুরি দেশ ছাড়তে প্রস্তুত সে। হাতে টিকিট আর কাঁধে লাগেজ নিয়ে খুঁজতে লাগলো কাউন্টার। এয়ারপোর্টে চোখ বুলাতে বুলাতে হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। রাকিব বসে আছে, হালকা ঝুঁকে 2 হাত মুঠ করে থুতনির নিচে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ওর হাতে এন্ট্রি কার্ড। কীভাবে যেন সে টের পেয়ে গেছে লাবিব এসে গেছে, যেন সে জানতই লাবিব এখানে আসবে। রাকিব শূন্য দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে আবার মেঝের দিকে তাকালো। লাবিব কিছু না বলে রাকিবের পাশে এসে বসলো। ধরা খেয়ে গিয়েছে সে, আর মিথ্যে বলে লাভ নেই। কিন্তু রাকিব এত তাড়াতাড়ি বুঝে যাবে লাবিব তা আন্দাজও করে নাই। মালিহা আর নাই। রাকিব নীরবতা ভাঙল। লাবিব বুঝতে পারছে না সে কি বলবে। তুই সব জানতি, কিছু বলিসনি, রাকিব আবার বলল। লাবিব এখনও চুপ। রাকিব এবার লাবিবের দিকে তাকালো। লাবিব অবাক হয়ে দেখল রাকিব একেবারে শান্ত, চোখে কোনো আবেগ নাই। রাকিব লাবিবকে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? লাবিবও এবার রাকিবের সাথে মেঝের দিকে তাকালো। লাবিব বুঝতে পারছিল না কি বলবে। ভুল স্বীকার করা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মানুষ যখন ভুল স্বীকারও করে তখন চেষ্টা করে ভুলটা যতটা পারে ক্ষুদ্র করে দেখাতে। এক পর্যায়ে লাবিব সিদ্ধান্ত নেয় যা হয়েছে তাই বলবে। লাবিব শ্বাস নেয়, এরপর বলতে শুরু করে, আসলে মালিহা আমাকে রিকোয়েস্ট করেছিল যে তাকে যেন বাসায় নিয়ে যাই। আমি শুরুতে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম। রাকিব চুপচাপ শুনতে থাকে। লাবিব রাকিবের নীরবতা দেখে বলতে লাগলো, কিন্তু মালিহা যখন বলল, মালিহার চোখে কিছু একটা ছিল যেটার জন্য আমি তাকে আর মানা করতে পারি নাই, আর আমি বুঝতেও পারছিলাম না অবস্থা এত সিরিয়াস। রাকিব পুরো ব্যাপারটা কল্পনা করতে পারছিল। চোখের সামনে যেন এক বাস্তবতা, কঠিন বাস্তবতা। ও রাস্তায় অনেক কিছু নিয়ে কথা বলেছে। লাবিব বলল, তার ছোটবেলার কথা, বাবার ব্যবসা, ট্রমা, ভার্সিটি, আর তুই। রাকিব শেষ কথাটায় অবাক হয়ে যায়। আমার কথা? রাকিব অবশেষে মুখ খুলল। রাকিব জানতে চায় মালিহা শেষে তার ব্যাপারে কি বলেছিল। হ্যাঁ। লাবিব শ্বাস ছেড়ে একটা হাসি দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আসলে বেশিরভাগ সময়ই সে তোর কথাই বলে গিয়েছে। তোকে জানায় নাই কোনো কিছু, সেটা তার উচিত হয় নাই। তুই ওর পাশে থাকলে ও কত বড় ভুল করেছে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতি, এইসবই বলেছে। আসলে আমি ওই সময় অনেক বেশি প্যারা খেয়ে গিয়েছিলাম। ওই মুহূর্তে ভালো কোনো সমস্যার সমাধান থাকলেও সেটা আমার মাথায় একদম আসে নাই। তার উপর আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করায় রাস্তায় মানুষগুলো আমার দিকে যেভাবে তেড়ে আসছিল, তাই আমি ওকে নিয়ে ওর বাসায় চলে যাই। যখন আমার চোখের সামনে এসে অজ্ঞান হয়ে যায় আঙ্কেল আন্টির কোলে, আমি এত বেশি প্যানিক হয়ে গেছিলাম যে তখন আমি একরকম পালিয়ে আসি। জানি উচিত হয় নাই, কিন্তু আমি পুরো ব্যাপারটা সামাল দিয়ে উঠতে পারিনি। তুই তাহলে আমাদের সাহায্য করতে কেন গেলি? রাকিব আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। পাপের প্রায়শ্চিত্ত বলতে পারিস। লাবিব নিজেই নিজেকে ব্যঙ্গ করে হাসল। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোরা যখন বাসায় আসলি আমি তখনও সাহস করে কিছুই বলতে পারলাম না, কিন্তু মনে হচ্ছিল তোদের মালিহার বাসা পর্যন্ত নিয়ে গেলে হয়তো তোরা নিজেরাই বুঝে যাবি। তাই মাহাদি যখন রাতে ফোন দেয় আমি এক কথায় রাজি হয়ে যাই। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট লাবিবের ফ্লাইটের সবাইকে যাওয়ার জন্য ঘোষণা দিতে থাকে। লাবিব তাও যায় না, থেমে থাকে। আচ্ছা লাবিব। রাবিব উঠে দাঁড়ায়, তোর ফ্লাইট মিস হয়ে যেতে পারে, যা তুই। লাবিব অবাক হয়ে রাকিবের দিকে তাকিয়ে থাকে। রাকিব কি লাবিবকে আটকাতে আসে নাই? যা, আমি তোর অবস্থা বুঝতে পেরেছি। তোর হাতে আসলেই কিছু ছিল না, আর তোর হাতে আর কোনো অপশানও ছিল না, রাকিব বলল। লাবিব ঠিক বুঝতে পারে না কি বলবে। আসি বলে রাকিব উল্টো দিকে হাঁটা দেয়। ভালো থাকিস। লাবিব অবাক হয়ে তাকিয়ে থাকে রাকিবের যাওয়ার পথে। এক পর্যায়ে না পেরেই লাবিব চিৎকার করে রাকিবকে জিজ্ঞাসা করে, তুই আমাকে ধরবি না, আটকাবি না? আমি তো ওই দিন পালিয়ে যাচ্ছিলাম, আজকেও পালিয়ে যাচ্ছি। রাকিব থেমে লাবিবের দিকে তাকায়, একটা মুচকি হাসি দেয়, তারপর মাথা নেড়ে আবার এক্সিটের দিকে ঘুরে হাঁটতে থাকে। লাবিবকে রাকিব হাত নেড়ে একটা বায়ো দেয়। মালিহা নিজেই বলে গিয়েছে লাবিবকে কিছু না বলতে। মাহাদি ঢাকায় আসার আগেই মালিহার খালার মাধ্যমে প্রমাণ জোগাড় করে পুলিশকে দিয়ে গিয়েছে। 2 দিন পরে তাই আর পুলিশ মাহাদির বাসায় আসে নাই। হাঁপ ছেড়ে বেঁচেছে এই ঘটনা থেকে মুক্তি পেয়ে। ইফতেকে সে কিছু টাকা জোগাড় করে দিয়েছে তার মায়ের চিকিৎসার জন্যে। না করলেও হতো, কিন্তু কেন জানি নিজের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করছিল। আর যাই হোক, দিন শেষে মালিহা ইফতির কাছ থেকে টাকা নিয়ে ওকেই দিয়েছিল। ইফতি অবশেষে মালিহার টাকাগুলো পেয়েছে। মায়ের অপারেশনটাও আর আটকে থাকে নাই। এখন আবার স্ট্যাবল অবস্থায় গিয়েছেন ইনি। মা বাসায় আসার কিছুদিন পরে রাকিব ইফতিকে মালিহার অ্যাক্সিডেন্টের কথাটা জানায়। ইফতি বিশ্বাসই করতে চায় না প্রথমে, ধীরে ধীরে বুঝতে পারে এটাই নিয়ম। যেমন হুট করে একদিন তার বাবা চলে গেলেন,
ইফতির মা ফিজিক্যালি স্ট্যাবল হলেও এখনও আশঙ্কামুক্ত নয়। এখনও তার ওষুধের খরচ আর সংসারের হিসাব মিলাতে মিলাতে মাঝে মাঝে হিমশিম খায় ইফতি। এই জন্য সন্ধ্যা বা বিকালে টিউশনে ছুটতে থাকা থেমে থাকে না তার। রাকিবের থেকে আদিব মালিহার ব্যাপারটা পুরোপুরি জানতে পারে। রাকিব অনেক বেশি অবাক হয়ে গেছিল যখন আদিব এত নর্মালভাবে ব্যাপারটা মেনে নিল। কিন্তু রাকিব কখনোই জানতে পারবে না কি ভয়াবহ দুঃস্বপ্নে দিন কাটে আদিবের। মালিহার মৃত্যুটা নিজের দোষ বলেই ভাবে আদিব। এখনও সেই গোডাউনের ট্রমা থেকে সে বের হতে পারে নাই। এখনও অনেক রাতে তার ঘুম ভাঙে দুঃস্বপ্নে, চিৎকারে, কখনো আগুন, কখনো মালিহার হাসি। আর কতদিন তাকে এই শাস্তি ভোগ করতে হবে সেটা আদিব জানে না। রাকিব বাসার ছাদে দাঁড়িয়ে আছে, মাঝরাত, পুরা শহর যেন চুপ। রেলিংয়ে মালিহা বসা। রাকিব জানে এটা তার কল্পনা, তাই রাকিব পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মালিহাও আকাশের দিকে তাকালো। রাতের অন্ধকারে কিছু তারা জুলজুল করছে। মালিহা আবার রাকিবের দিকে তাকালো, দেখল রাকিব এখনও আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে চোখের কোণায় একটু পানি ঝিলিক দিয়ে ওঠে। মালিহা একটা মুচকি হাসি দিয়ে আবার আকাশের দিকে তাকায়। সব কিছু থেকে মুক্তি পেতে চেয়েছিল মালিহা, কিন্তু বেচারা রাকিবের জন্য মুক্তি পেতে পারল না। মালিহা আলতো করে রাকিবের কাঁধে মাথা রাখল। এন্ডিং 2। পরের দিন মালিহার কবরের সামনে রাকিব দাঁড়িয়ে আছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে মাহাদি। রাকিব মাহাদি আজকে চলে যেত, কিন্তু রাকিবের খুব ইচ্ছা ছিল যাওয়ার আগে মালিহার কবরটা একবার দেখে যাবে। তাই সে খালাকে একটা কল দেয়। খালাও জানিয়ে দেয় মালিহার বাবা মাকে পুরা বিষয়টা তারা বুঝিয়েছে। ওদের রাকিবের প্রতি এখন আর কোনো ক্ষোভ নেই। রাকিব কিছু ভাবতে পারে না। তার মাথার মধ্যে মালিহার সব স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাক হতে থাকে। তাদের পরিচয়, আস্তে আস্তে বন্ধুত্ব। একদম চুপচাপ থাকা মালিহা থেকে অনর্গল কথা বলে যাওয়া মালিহা হয়ে ওঠা, সেখান থেকে একদমই নীরবতার দেশে চলে যাওয়া। কত দ্রুত সময় চলে যায়। মাহাদি মালিহার সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রাকিবের যেন ঘোর ভাঙে। মাহাদিকে বলে, চল এবার বাড়ি যাই। আর লাবিব? মাহাদি প্রশ্ন করে। রাকিব শুনেও না শোনার ভান করে মাহাদির পাশ দিয়ে চলে যায়। লাবিবরা যেদিন কুড়িগ্রাম ছেড়ে চলে গেল তার পরের দিন রাত 1:30। এয়ারপোর্টে তেমন ভিড় নেই। একটা কালো গাড়ি এসে থামে এয়ারপোর্টে। ব্যাকসিট থেকে একটা 22-23 বছরের ছেলেকে নামতে দেখা যায়। গাড়ির বনেট খুলে একটা লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতরে যায় সে। 8 ঘন্টার মধ্যে তার কানাডার ফ্লাইট। ঢাকায় আর কেউ নাই লাবিবের। এখানের সব সম্পর্ক শেষ করে কানাডায় ফিরে যাচ্ছে সে সব সময়ের জন্যে। ঢাকার সাথে যতটুকু সম্পর্ক রয়ে যাচ্ছে সেটাও আর রাখা ঠিক হবে না। রাখার মুখটাও নেই। লাবিব জানে মালিহাকে এভাবে রেখে এসে তার বাসা থেকে পালিয়ে যাওয়াটা খুবই বাজে ছিল, কিন্তু লাবিবের আর কিছুই করার ছিল না। শাগুফতায় অ্যাক্সিডেন্টের পরে লাবিবই মালিহাকে নিয়ে তার বাড়ি এসেছিল। মালিহাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও সে রাজি হয় নাই। তবুও হয়তো মালিহার কথা না শুনে যদি হাসপাতালে নিয়ে যেত, মেয়েটা হয়তো বেঁচে থাকতো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ আপনাদের সিটবেল্ট বেঁধে নিন। এয়ার হোস্টেসের কথায় আবার বাস্তবে ফিরে আসে লাবিব। সামনে একটা নতুন জীবন তার। আর পেছনের কথা ভাবলে চলবে না। মাহাদি ঢাকায় আসার আগেই মালিহার খালার মাধ্যমে প্রমাণ জোগাড় করে পুলিশকে দিয়ে দিয়েছে। 2 দিন পরে তাই পুলিশ মাহাদির বাসায় আর আসে নাই। হাফ ছেড়ে বেঁচেছে এই ঘটনা থেকে মুক্তি পেয়ে। ইফতিকে সে কিছু টাকা জোগাড় করে দিয়েছে তার মায়ের চিকিৎসার জন্য। না করলেও হতো, কিন্তু কেমন জানি নিজের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করছিল। আর যাই হোক, দিন শেষে মালিহা ইফতির কাছ থেকে টাকা নিয়ে তাকেই তো দিয়েছিল। ইফতি অবশেষে মালিহার টাকাগুলো পেয়েছে। মায়ের অপারেশনটাও আর আটকে থাকে নাই। এখন আবার স্ট্যাবল অবস্থায় গিয়েছেন তিনি। মা বাসায় আসার কিছুদিন পরে রাকিব ইফতিকে মালিহার অ্যাক্সিডেন্টের কথাটা জানায়। ইফতি বিশ্বাসই করতে চায় নাই প্রথমে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এটাই নিয়ম। যেমন হুট করে একদিন তার বাবা তাদেরকে ছেড়ে চলে যান। ইফতির মা ফিজিক্যালি স্ট্যাবল হলেও এখনও আশঙ্কামুক্ত নন। এখনও তার ওষুধের খরচ আর সংসারের হিসাব মিলাতে মাঝে মধ্যেই হিমশিম খায় ইফতি। এজন্য সন্ধ্যা বা বিকালে টিউশনে ছুটতে থাকা কখনো থেমে যায়নি তার। রাকিবের থেকে আদিব মালিহার ব্যাপারটা পুরোপুরি জানতে পারে। রাকিব অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যখন দেখল আদিব এত নর্মালভাবে ব্যাপারটা মেনে নিয়েছে। কিন্তু রাকিব কখনোই জানতে পারবে না কি ভয়াবহ দুঃস্বপ্নে দিন কাটে আদিবের। মালিহার মৃত্যুটাকে সে নিজের দোষ বলে মেনে নিয়েছে। সে এখনও গোডাউনের ট্রমা থেকে বের হতে পারেনি। এখনও অনেক রাতে তার ঘুম ভাঙে ভয়াবহ দুঃস্বপ্নে, চিৎকারে, কখনো আগুন, কখনো মালিহার হাসি। আর কতদিন তাকে এই শাস্তি ভোগ করতে হবে আদিব জানে না। রাকিব বাসার ছাদে দাঁড়িয়ে আছে, মাঝরাত, শহর যেন চুপ। রেলিংয়ে মালিহা বসা। রাকিব জানে এটা তার কল্পনা, তাই রাকিব পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মালিহাও আকাশের দিকে তাকালো। রাতের অন্ধকারে কিছু তারা জুলজুল করছে। মালিহা আবার রাকিবের দিকে তাকালো।
দেখলো রাকিব এখন আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে চোখের কোণায় একটু পানি ঝিলিক দিয়ে উঠছে। মালিহা একটা মুচকি হাসি দিয়ে আবার আকাশের দিকে তাকায়। সব কিছু থেকে মুক্তি পেতে চেয়েছিল মালিহা, কিন্তু বেচারা রাকিবের জন্যে তা আর পারল না। মালিহা আলতো করে রাকিবের কাঁধে মাথা রাখল। এন্ডিং 3। পরের দিন মালিহার কবরের সামনে রাকিব দাঁড়িয়ে আছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে মাহাদি। রাকিব মাহাদি আজকে চলে যেত, কিন্তু রাকিবের খুব ইচ্ছা ছিল যাওয়ার আগে একবার মালিহার কবরটা দেখে যাবে। তাই সে খালাকে একটা কল দেয়। খালাও জানিয়ে দেয়। খালা মালিহার বাবা মাকে পুরো ব্যাপারটা বুঝিয়েছে। ওদের রাকিবের প্রতি কোনো ক্ষোভ নেই। রাকিব কিছু ভাবতে পারে না। তার মাথার মাঝে মালিহার সব স্মৃতিগুলো যেন ফ্ল্যাশব্যাক হতে থাকে। তাদের পরিচয়, আস্তে আস্তে বন্ধুত্ব, একদম চুপচাপ মালিহা থেকে অনর্গল কথা বলে যাওয়া মালিহা হয়ে ওঠা, সেখান থেকে একদমই নীরবতার দেশে চলে যাওয়া। কত দ্রুত সময় চলে গেল। মাহাদি মালিহার সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রাকিবের যেন ঘোর ভাঙে। মাহাদিকে বলে, চল বাড়ি যাই। আর লাবিব? মাহাদি প্রশ্ন করে। ব্যবস্থা নিয়েছি বলে রাকিব মাহাদির পাশ দিয়ে চলে যায়। লাবিবরা যেদিন কুড়িগ্রাম ছেড়ে চলে গেল তার পরের দিন 1:30। এয়ারপোর্টে তেমন ভিড় নেই। একটা কালো গাড়ি এসে থামে এয়ারপোর্টে। ব্যাকসিট থেকে একটা 22-23 বছরের ছেলেকে নেমে আসতে দেখা যায়। গাড়ির বনেট খুলে একটা লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতরে যায় সে। 8 ঘন্টার মধ্যে তার কানাডার ফ্লাইট। ঢাকায় কেউ নাই লাবিবের। এখানের সাথে সব সম্পর্ক শেষ করেই সে কানাডায় ফিরে যাচ্ছে সব সময়ের জন্য। ঢাকার সাথে যতটুকু সম্পর্ক রয়ে গেছে সেটাও আর রাখা ঠিক না, রাখার মুখটাও নেই। লাবিব জানে মালিহাকে এভাবে রেখে এসে তার বাসা থেকে পালানোটা খুবই বাজে ছিল, কিন্তু লাবিবের কিছু করার ছিল না। শাগুফতায় অ্যাক্সিডেন্টের পরে লাবিবই মালিহাকে তার বাড়ি নিয়ে গিয়েছিল। মালিহাকে হাসপাতালে সে নিয়ে যেতে চাইলেও মালিহা রাজি হয় নাই। তবুও হয়তো তখন যদি মালিহার কথা না শুনে তাকে হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো মেয়েটা বেঁচে থাকতো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ আপনারা সিট বেল্ট বেঁধে নিন। এয়ার হোস্টেসের কথায় আবার বাস্তবে ফিরে আসে লাবিব। সামনে একটা নতুন জীবন তার। এখন আর পেছনের কথা ভাবলে তো চলবে না। লাবিব। পেছন থেকে ডাক পড়ল লাবিবের। পিছে ঘুরে দেখল স্বাভাবিক পোশাকের একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। হ্যালো, আমি রাকিবের বাবা। রাকিব ফোন করে বলেছিল তুমি এখানেই থাকবে। লাবিব বুঝতে পারছিল না কি হচ্ছিল। রাকিবের বাবা তার পুলিশ ব্যাজ দেখিয়ে বলে, লাবিব, আমি তোমার সাথে থানায় বসে একটু কথা বলতে পারি? লাবিব ভয় পেয়ে যায়, প্যানিক করা শুরু করে। মাহাদি ঢাকায় আসার আগেই মালিহার খালার মাধ্যমে প্রমাণ জোগাড় করে পুলিশকে দিয়ে দিয়েছে। 2 দিন পরে পুলিশ আর তাদের বাসায় যায়নি, হাঁপ ছেড়ে বেঁচেছে সেই ঘটনা থেকে মুক্তি পেয়ে। ইফতিকে মাহাদি তার টাকা জোগাড় করে দিয়েছে তার মায়ের চিকিৎসার জন্যে। না করলেও হতো, কিন্তু কেন জানি নিজের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করছিল। যাই হোক, দিন শেষে মালিহা ইফতির কাছ থেকে টাকা নিয়ে ওকেই তো দিয়েছিল। ইফতি অবশেষে মালিহার টাকাগুলো পেয়েছে। মায়ের অপারেশনটা আটকে থাকে নাই, এখন আবার স্টেবল অবস্থায় গিয়েছেন তিনি। রাকিব ইফতিকে মালিহার অ্যাক্সিডেন্টের কথা জানায়। ইফতি বিশ্বাসই করতে চায় নাই প্রথমে, ধীরে ধীরে বুঝতে পারে এটাই নিয়ম। যেমন হুট করে একদিন তার বাবা চলে যান। ইফতির মা ফিজিক্যালি স্টেবল হলেও এখনও আশঙ্কামুক্ত নয়। এখনও তার ওষুধ আর সংসারের হিসাব মিলাতে হিমশিম খায় ইফতি। এজন্য সন্ধ্যা বা বিকালে টিউশনে ছুটতে থাকা কখনো থেমে যায় না তার। রাকিবের সাথে আদিব মালিহার ব্যাপারটা পুরোপুরি জানতে পারে। রাকিব অনেক বেশি অবাক হয়েছিল যখন দেখল আদিব এত নর্মালভাবে ব্যাপারটা মেনে নিল। কিন্তু রাকিব কখনোই জানতে পারবে না কি ভয়াবহ দুঃস্বপ্নে দিন কাটে আদিবের। মালিহার মৃত্যুটা সে নিজের দোষ বলে মনে করে। সে এখনও গোডাউনের ট্রমা থেকে বের হতে পারেনি। এখনও অনেক রাতে তার ঘুম ভাঙে দুঃস্বপ্নে, চিৎকারে, কখনো আগুন, কখনো মালিহার হাসি। আর কতদিন এই শাস্তি তাকে ভোগ করতে হবে আদিব জানে না। রাকিব বাসার ছাদে দাঁড়িয়ে আছে। মাঝরাত, পুরা শহর যেন চুপচাপ। রেলিংয়ে মালিহা বসা। রাকিব জানে এটা তার কল্পনা, তাই রাকিব পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মালিহাও আকাশের দিকে তাকালো। রাতের অন্ধকারে কিছু তারা জুলজুল করছে। মালিহা আবার রাকিবের দিকে তাকালো, দেখল রাকিব আকাশের দিকে তাকিয়ে রয়েছে। মাঝে মধ্যে চোখের কোণায় একটু পানি ঝিলিক দিয়ে ওঠে। মালিহা একটা মুচকি হাসি দিয়ে আবার আকাশের দিকে তাকায়। সব কিছু থেকে মুক্তি পেতে চেয়েছিল মালিহা, কিন্তু বেচারা রাকিবের জন্যে তা সে আর পারল না। মালিহা আলতো করে রাকিবের কাঁধে মাথা রাখল।